মাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে গতকাল আনুষ্ঠানিক সরকারিভাবে ফল প্রকাশের আগে বেসরকারিভাবে বিএনপি 200-এরও অধিক আসনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের দ্বার প্রান্তে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন 2026 অন্য যে কোনো সংসদ নির্বাচনের মধ্যে পার্থক্য করে বেশ কিছু পয়েন্টে। আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে এবার গণভোটেরও আয়োজন করেছিলাম এবং গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে। সুতরাং দেশের বেশ কিছু ব্যাপারে সংস্কার হচ্ছে। সেই সংস্কার এবং ভোটের সার্বিক বাস্তবতার আলোকেই আমি কথা বলবো জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি, সফল সহসভাপতি এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য তারেকুজ্জামান তারেক ভাইয়ের সাথে সার্বিক নির্বাচনের বাস্তবতায় তার মূল্যায়ন জানার চেষ্টা করবো। নির্বাচনের পরিবেশটা আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। সকাল থেকেই আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে দেখতে পেয়েছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে একেবারে ভোট শুরুর আগেই তারা লাইনে দাঁড়িয়েছে এবং ভোট শুরুর পর শুরু হওয়ার সাথে সাথেই মানুষ ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তারা খুশি মনে বের হয়ে তারা যে 17 বছর পরে তারা ভোট দিতে পেরেছে সেই জন্য তারা আত্মতৃপ্তি প্রকাশ করেছে, তাদের খুশির খবর মানুষকে জানিয়েছে। তো আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ভোট সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। পরবর্তীতে পত্রপত্রিকার খবর কিছুটা পড়ে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে আহ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটা ছাড়া সারা দেশে ভোটের পরিবেশ খুব সুন্দর ছিল, উৎসব মুখর ছিল। যদিও আপনারা বিজয় লাভ করেছেন, নতুন সরকার গঠনের পথে এগোচ্ছেন, অনেক প্রত্যাশার সরকার, কিন্তু আপনি জানেন যে আসলে সংস্কার মেনে নিলে পার্টি চেয়ারম্যান অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবে না। সেক্ষেত্রে আসলে এই সিদ্ধান্তটা কিভাবে নিবেন? আপনাদের বর্তমানে সিনিয়র কোনো ভাইস চেয়ারম্যান কিন্তু নাই দলের, যে আসলে আমরা ধারণা করতে পারি যে তিনি ওই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন। তো আপনার আসলে কি মনে হয় যে এই প্রক্রিয়াটা কিভাবে সমাধান করা সম্ভব? যারা ধানের শীষে প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তারাই নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী কে হচ্ছেন। এবং ইতিমধ্যে আপনি সহ সারা দেশের মানুষ আমাদের ধানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ঢাকা 17 এবং বগুড়া 6 নির্বাচিত করেছেন। আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আমাদের পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান। আর সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে পরবর্তীতে দলের প্রধান কে হবেন সেটা যিনি বর্তমানে পার্টির প্রধান যিনি আছেন, পার্টির চেয়ারম্যান যিনি আছেন, তিনি দলের প্রয়োজনে যে কাউকে যে কোনো পদে নিয়োগ দিতে পারেন, এটা আমাদের গঠনতন্ত্রে বলা আছে। সুতরাং পার্টির চেয়ারম্যান কে হবেন সেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সেটা নির্ধারণ করবেন। আপনার বাসাও ঝিনাইদহ এবং আপনি ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ছিলেন, আহ, কিন্তু আপনার আসলে ঝিনাইদহের যে 4 আসন 3টিতেই আপনারা পরাজিত। শুধুমাত্র সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের যে আসন, ওই আসনটাতে আপনারা আসলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আসলে আপনাদের এই যে দলীয় ক্যান্ডিডেটদের যে পরাজয়, এটা কিভাবে দেখেন? আসলে এর পিছনে কারণ কি মনে করেন? আগামীতে সমাধানই বা কিভাবে হতে পারে? জনগণের দ্বারা নির্বাচিত হতে গেলে জনগণের কাছে যেতে হয়। যারা ধানের শীষে প্রার্থী হয়েছিলেন তারা আমি মনে করছি যে তারা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারেননি, যে কারণে জনগণের কাছ থেকে তারা প্রত্যাশিত ফলাফল বের করে আনতে পারেননি। ঝিনাইদহ 1 আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব বিজয়ী হয়েছেন। আমি দীর্ঘদিন ধরে খেয়াল করে দেখেছি তিনি যখনই সময় পান তখনই তিনি মানুষের কাছে ছুটে যান, মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের খোঁজখবর নেন। এই খোঁজখবর নেওয়া, মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেটাই তাকে বিজয়ী করেছে। ঝিনাইদহ 2 আসনে যিনি প্রার্থী ছিলেন এবং ঝিনাইদহ 3 আসনে যারা প্রার্থী ছিলেন, আমি মনে করি এই দুর্বলতাটাই তাদেরকে বিজয়ী না হওয়ার পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। মানে আপনি আসলে মনে করছেন যে প্রার্থী আসলে আপনারা মনোনীত করেছিলেন, সেই প্রার্থীদের গণসংযোগের যে ত্রুটি, অর্থাৎ ব্যক্তিগত ভাবে দলীয় প্রতীককে নিয়ে যেভাবে ক্যাম্পেইন করা প্রয়োজন ছিল সেখানে ত্রুটি ছিল। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলটা জাতীয়তাবাদের একটা উর্বর ভূমি। সেখানকার মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, কিন্তু ধানের শীষ প্রতীকে কে নির্বাচন করছেন, ধানের শীষের প্রতীকটা যদি আপনার জনগণের কাছে পৌঁছে না যায়, যে তাহলে তো আসলে মানুষ জানতে পারে না যে এখানে ধানের শীষের অমুক প্রার্থী আসেন, আমরা তাকে নির্বাচিত করব। তো এই যে আপনার জনগণের কাছে পৌঁছে যাওয়ার যে ঘাটতি, যে অভাব ছিল, সেটাই মূলত ওইখানে আপনার পরাজয়ের মূল কারণ হিসেবে আমি মনে করছি।
মানে সর্বশেষ আগামী যে সরকার গঠন হতে যাচ্ছে এবং সংস্কারের পথে দেশ হাঁটছে, আপনি আসলে জানেন যে বিপুল প্রত্যাশার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং তার থেকেও বেশি প্রত্যাশার সরকার কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার। তাহলে সার্বিকভাবে এই বিষয়টা যদি একটু বলেন যে আসলে আপনার দল, আপনি দলের কাছে কি আশা করেন, আপনি নিজের কাছে কি আশা করেন? দেখুন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলটি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিলেন। আপনি 2017 সালে বিএনপি ভিশন 2030 কথা বলেছিল। সেই 2030-তে বেশ কিছু সংস্কারের প্রস্তাব ছিল। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে সে বিষয়ে অনেক কথা বলা ছিল। পরবর্তী 2023 সালে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনিও কিন্তু 31 দফার কথা বলেছিলেন। এই 31 দফার ভিতরে বিএনপির দেশের জন্য প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে। সুতরাং বিএনপি সবসময় সংস্কারের কথা সর্বপ্রথম বলেছে এবং বিএনপি সংস্কারকে ধারণ করে। যেহেতু বিএনপি সংস্কারকে ধারণ করে এবং একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে আছে, এই তরুণ সমাজের ভিতরে আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই তারুণ্যের সেই ধারণাকে তিনি ওন করেন। এ কারণেই আগামীর বাংলাদেশ তারুণ্যের জন্য যেই প্রয়োজন হবে, তারুণ্যের যে চিন্তাধারা, তরুণদের সাথে কথা বলবেন, তরুণদের প্রয়োজনের কথা বলবেন, দেশ গড়ার কথা বলবেন, কৃষকের সাথে কথা বলবেন, শ্রমিকের সাথে কথা বলবেন, মেহনতি মানুষের প্রয়োজনের কথা বলবেন। তাদের কাছ থেকে যেই মতামত যে উঠে আসবে সেই মতামত অনুযায়ী একটা সমৃদ্ধ বাংলাদেশ অবশ্যই গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ ভাই।